মাদারীপুর জেলার কোনো একটা গ্রাম থেকে আমার ঘটনাটা বলছি। ঘটনাটা আমার আম্মুর কাছে শোনা এবং বর্তমানে আমাদের সাথে ঘটে চলা একটি সত্য ঘটনা। ঘটনাটি শুরু হয়েছিল 1990 সালের দিকে। সেই থেকে আজও আমাদের সাথে কিছু না কিছু ঘটে চলেছে। ঘটনাটা শুরু হয়েছিল আমার নানা ও নানুর কাছ থেকে। ঘটনাটি প্রচারের স্বার্থে আমি ঘটনার শুরু থেকে বলছি। আজ থেকে প্রায় 30 বছর আগে আমার নানা ছিলেন একজন নৌকার মাঝি। নানার বাড়ির পাশেই ছিল একটা নদী। সাধারণত ওই নদীতেই তিনি নৌকা চালাতেন এবং ওই নৌকার উপার্জিত টাকা দিয়েই তার ফ্যামিলি চলতো। আমার নানা গ্রামের কয়েকটি গ্রাম পরে আমার নানুকে তিনি বিয়ে করেন। আমার নানার বাসা ছিল নদীর ওপার এবং আমার নানুর বাসা ছিল নদীর এই পার। মোট কথা তাদের দুজনের বাসা ছিল দুই নদীর দুই পাড়ে। বিয়ের অনেক দিন পর তাদের ঘরে একে একে 4টি সন্তান জন্ম নেয়, যার মধ্যে প্রথম দুজন ছিল ছেলে এবং পরের দুজন মেয়ে। এদের মধ্যে ছোটজন হচ্ছে আমার মা। তারা সবাই ছিলেন প্রাপ্তবয়স্ক। তখনও আমার আম্মুর বা কারো বিয়ে হয়নি। আমার নানা যে নৌকাটি চালাতেন, সাধারণত ওই নৌকাটা দুজনে চালাতো, একজন রাতের বেলা আর একজন দিনের বেলা। যে রাতের বেলা নৌকা চালাতো তার নাম ছিল রহিম। নানা সাধারণত দিনের বেলা নৌকা চালাতেন। আগে থেকে বলে রাখা ভালো যে তিনি মাছ ধরার খুব পটু ছিলেন। রাতে সবসময় তিনি সম্পূর্ণ ফ্রি থাকতেন, তাই মাঝে মধ্যেই তিনি তার ছোট একটি নৌকা ও জাল নিয়ে সেই নদীতে মাছ ধরতে যেতেন। একদিন দুপুরবেলা আমার নানুর কাছে খবর এলো তার ভাই নাকি অসুস্থ। তৎক্ষণাৎ তার ভাইকে দেখতে নানু তার বাবার বাড়ি চলে যান। নানুর বাবার বাড়ি খুব কাছে থাকাতে যাওয়ার সময় নানাকে বলে যান সে যেন তাকে সন্ধ্যার সময় নিয়ে আসে। তারপর নানু তার বাবার বাড়ি চলে যান। এদিকে সন্ধ্যা হতে থাকে আর নানা ভাবতে লাগলেন নদী দিয়ে তো যেতেই হবে, তাহলে জালটা নিয়ে যাই, যদি কিছু মাছ পাই। যেই ভাবা সেই কাজ। তিনি তার ছোট্ট নৌকা, জাল ও হারিকেনটা নিয়ে নদীতে চলে যান, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তার জালে কোনো মাছ ধরা দেয়। হঠাৎ করে তার জালে বড় বড় মাছ উঠতে শুরু করে। এরই মধ্যে তিনি বুঝতে পারলেন সন্ধ্যা পেরিয়ে অনেক রাত হয়ে গেছে। তিনি ভাবলেন এবার মাছ ধরা থাক, অনেক মাছ পেয়েছি। তাই তিনি সেই মাছের ব্যাগটা নৌকায় রেখে নৌকাটাকে পাড়ে ফিরিয়ে একটা গাছের সাথে বেঁধে হারিকেনটা নিয়ে নানুর বাবার বাড়ির দিকে রওনা হলেন। নানুদের বাসা থেকে নানুকে নিয়ে আসতে আসতে প্রায় রাত 11টা বেজে গেল। তখন গ্রামে 11টা মানে গভীর রাত। নানা ও নানি নদীর পাড়ে পথ দিয়ে হাঁটতে হাঁটতে সেই নৌকার কাছে আসতে লাগলেন, আর এরই মধ্যে টপ করে হারিকেনটা নিভে গেল। নানা লক্ষ্য করলেন অদৃশ্য একটা শক্তি যেন তাদেরকে সেই নৌকার কাছে টেনে নিয়ে যাচ্ছে। নানা শুনতে পেলেন পিছন থেকে চিকন গলায় কেউ বলে উঠলো, এদিকে যাস না, খুব খারাপ। নানা পিছনে ফিরে দেখলেন পিছনে কেউ নেই। তিনি খুব ভয় পেলেন। নানা এই ব্যাপারে নানুকে কিছুই বললেন না, যদিও সেও ভয় পায়। হাঁটতে হাঁটতে সেই নৌকার কাছে গেলেন এবং দেখতে পেলেন কিছু জিনিস তাদের নৌকার উপরে দাঁড়িয়ে আছে। নানা নৌকার আরো কাছে গেলেন এবং দেখলেন শিয়ালের মতো অবয়ব কয়েকটা মিলে নৌকার ভিতরে থাকা সেই মাছগুলোকে খাচ্ছে। তারা দেখতে ছিল সম্পূর্ণ কালো, তাদের চোখগুলো ছিল জলজলে, যার মধ্যে ছিল একটি বাচ্চা আকৃতির প্রাণী। নানা ভাবলেন হয়তো এরা শিয়াল মাছের গন্ধ পেয়ে নৌকার কাছে এসেছে, আর রাত বলে তাই কালো দেখাচ্ছে। তিনি নৌকার বৈঠা নিলেন এবং বৈঠা দিয়ে ভয় দেখিয়ে তাদের তাড়ানোর চেষ্টা করলেন। বড় বড় গুলো পালিয়ে গেল, কিন্তু ছোট বাচ্চা আকৃতির যেটা ছিল সেটা যেতে পারলো না। এরই মধ্যে নানা বড় একটা লাঠি নিলেন এবং লাঠি দিয়ে বাচ্চাটিকে মারতে শুরু করলেন। মারতে মারতে এক পর্যায়ে সেই বাচ্চাটি সেখানেই মারা গেল। এর মধ্যেই শুরু হয় সেই কালবৈশাখী ঝড়ের মতো প্রচন্ড বাতাস, যেন এই বাতাসের তাণ্ডবে মুছলে সারা পৃথিবী ধ্বংস করে ফেলবে। নানা বুঝতে পারলেন নানার জীবনের সবচেয়ে বড় ভুলটি তিনি করে ফেলেছেন। তারা দুজনে দ্রুত নৌকাতে করে নদী পার হতে লাগলেন। নদীর মাঝখানে এসে পড়লেন এবং তারা শুনতে পেলেন নদীর ওপার থেকে হাজার শিয়ালের মতো কিছু একটা ডাকছে এবং তাদের ভাষায় আর্তনাদ করে তাদেরকে জানাচ্ছে ঘটনাটা শুরু এখান থেকেই। পরক্ষণে তারা যথারীতি রাতের খাবার শেষ করে দুজনে ঘুমিয়ে পড়েন। আর ঘুমানোর সময় একজন আরেকজনকে বলতে লাগলেন এই ঘটনাটার ভিতরে তারা কে কি দেখেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে তারা ঘুমিয়ে পড়েন। সকালবেলা নানু ঘুম থেকে উঠতে পারলেও নানা ঘুম থেকে উঠতে পারলেন না। নানার খুব জ্বর এসেছে। অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরেও নানাকে 7 দিনের বেশি বাঁচানো গেল না। সেদিন রাত থেকে 7 দিনের মাথায় আমার নানা মারা গেলেন। ঘটনাটা শেষ হয়নি। নানু ছিলেন গ্রামের সাধারণ মেয়ে, তাই সে ঘটনার কিছুই বুঝতে পারলেন না। নানার মৃত্যুর পরে সংসার চালানোর জন্য আমার বড়
মামা সংসারের হাল ধরেন। যথারীতি মামা ও নানার মতো দিনে নৌকা চালাতেন এবং অর্জিত অর্থ দিয়ে সংসার চালাতে লাগলেন। নানার মৃত্যুর প্রায় 4 মাস পর সাধারণত মামার পরে রাতের বেলা রহিম নৌকা চালাতেন। একদিন রহিম মামাকে ধরে বললেন, কিছুদিন যাবৎ আমি খুব অসুস্থ, রাতের বেলা নৌকা চালাতে কষ্ট হয়, তুই কয়েকটা দিন রাতের বেলা নৌকাটা চালা, আমি দিনের বেলা চালিয়ে দিব, সুস্থ হয়ে যাওয়ার পরে না হয় আবার রাতে চালাবো, তুই দিনে চালাস। মামা তার অসুস্থতার কথা শুনে তাকে আর না করতে পারলেন না। সে রাতের বেলা নৌকা চালাতে গেলেন। তারপরের দিন মামার লাশটা নদীর পাড়ে পাওয়া গেল। তার সাথে কি ঘটেছে কেউ বলতে পারে না। তার সাথে থাকা নৌকাটি কি যেন নদীর পাড়ে অর্ধেকটা ভেঙে পড়ে আছে এবং বাকি অর্ধেকটা পানির উপরে ভাসছে। মামার সারা দেহটা রক্তে রক্তাক্ত, ঘাড় ভেঙে একপাশে ঝুলে আছে। কারা যেন তাদের শরীরের সকল রাগ মামার উপরে চালিয়েছে। মামার নিথর দেহটা পড়ে আছে। রহিম নানা চলে আসেন এবং নানুর পায়ে ধরে কাঁদতে থাকেন আর বলেন, আমাকে তুমি মাফ করে দাও, আমি বুঝতে পারিনি ওকে এত নির্মম ভাবে মেরে ফেলবে। সবাই অবাক দৃষ্টিতে রহিম নানার দিকে তাকিয়ে রইলেন এবং একজন বলল, আপনি কি জানেন ওকে কে মেরেছে? রহিম নানা বলতে শুরু করলেন। তিনি বললেন, ওর বাবার মৃত্যুর পর 1 মাস একদিন রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে সে কিছু প্রাণী দেখেন এবং সেই প্রাণীগুলো তাকে বলেন, তুই আর